আচ্ছা, ইফতি জয়েন করছে মনে হয়। আচ্ছা, আজকে থেকে হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করতেছি, হ্যাঁ? তো ষষ্ঠ অধ্যায়টা আবার প্রথমে একটু আজকে একটু প্র্যাকটিক্যাল দেখাবো, মানে থিওরিক্যালি একটু আলোচনা করে ডাইরেক্ট হচ্ছে প্র্যাকটিক্যালে চলে যাবো, হ্যাঁ? আমার মনে হয় প্র্যাকটিক্যালটা দেখে তারপর হচ্ছে বাকি জিনিসগুলো একটু আলোচনা করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, কারণ নাহলে মানে কাল্পনিক চিন্তা ভাবনা করতে হবে যে এটা এইভাবে করে এইভাবে করে যা বলবো, মানে এক কান্দে ঢুকবে আর কান্দে বের হবে, এর জন্য হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো। সো তো আমার একটা পিডিএফ বই আছে, এটা দিয়ে আপাতত দেখাই। আহ, আচ্ছা, সো এখানে এই প্রথমে যে বিষয়টা আসে, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে যে কোনো সূচিপত্রের। যে এখানে যে বিষয়গুলো আছে না, এই যে এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট, ডিবিএমএস এর কাজ কি, আরডিএমএস কি, এই স্যার জিনিস। আপনি কিন্তু স্ক্রিন শেয়ার দিছেন। ওহো, মনে হয় হয়নি। থ্যাংক ইউ। হয়েছে না শেয়ার? জি স্যার। আচ্ছা, দেখবেন যে আপনাদের বইতে এই ষষ্ঠ অধ্যায়ের জন্য বিশেষ করে এখানে যে বিষয়বস্তুগুলো থাকে না, যে ফোকাস পয়েন্ট গুলা, কি কি বিষয়গুলা, এগুলো হচ্ছে মানে টু মাচ ইম্পর্টেন্ট। শুধুমাত্র যদি এগুলোই কভার করতে পারেন, যে কোয়েরি কি, শর্টিং কি, ইন্ডেক্সিং কি, ডাটাবেস রিলেশন কি, কর্পোরেট ডাটাবেস কি, সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেসের কাজগুলা মানে কি কাজে ব্যবহৃত হয়, ডাটাবেসের সিকিউরিটি বলতে কি বুঝেন, ডাটা এনক্রিপশন কি, আরডিএমএস এর ব্যবহার, আরডিএমএস এর বৈশিষ্ট্য এবং আরডিএমএস এর কাজ এবং আরডিএমএস মানে জিনিসটা কি, মানে এই টপিক গুলো যদি জাস্ট কভার করতে পারেন, প্রশ্ন ঘুরে ফিরে এগুলো থেকে আসে। এবং ষষ্ঠ অধ্যায়টা আসলেই সহজ। মানে আমি যেটা বলি যে অন্যান্য অধ্যায়ে পড়ে মানে কমন পড়াতে পারবেন কিনা একটা বিষয়, কিন্তু ষষ্ঠ অধ্যায়টা পড়ে এই টপিক থেকে আপনি কি বলে যে অবজেক্টিভও পারবেন, থিওরিক্যালও আশা করা যায় পারা যাবে, অবশ্যই পারা যাবে। এবং মজা আছে, মানে বুঝে বুঝে পড়ার মতো অনেক কিছু আছে এবং কম সময়ের ভিতরে তাড়াতাড়ি শেষ করা যায়। এটা বলে রাখলাম যে এই টপিক গুলো কভার করতে হলে মোটামুটি আপনাদের চলে আসবে। আচ্ছা, সো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা যেটা, যে এই থেকে অবজেক্টিভে খুব বেশি প্রশ্ন আসে, যে ডাটা। হ্যাঁ, ডাটা অর্থ হচ্ছে উপাত্ত। অনেক সময় আমরা ভুলে বাংলায় বলে ফেলি ডাটা মানে হচ্ছে তথ্য। এরকম অনেকের কাছ থেকে এই তথ্যটা আসে, এরকম আছে। ডাটা মানে হচ্ছে উপাত্ত, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। এবং অবজেক্টিভের জন্য এই প্রথম একটা লাইন আমাকে একটু পড়তে হবে। ডাটা শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং ডেটাম এর বহু বচন, হ্যাঁ? তারপর হচ্ছে ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, হ্যাঁ? তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশ হচ্ছে ডেটা বা উপাত্ত। জাস্ট এই এতটুক লাইন যদি কভার করতে পারেন, এখান থেকে একটা না একটা এমসিকিউ অবশ্যই আসবে, এটা বলেই যায়। এবং এখানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডাটাটা কি ধরনের শব্দ। ডাটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, হ্যাঁ? ল্যাটিন শব্দ। তারপর হচ্ছে ড্যাটাম এর বহু বচন। তার মানে এটা হচ্ছে ড্যাটাম এর বহু বচন হচ্ছে ডেটা। আচ্ছা, সো ড্যাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তার মানে হচ্ছে তথ্য। যেমন হচ্ছে একটা জিনিস হচ্ছে, যেমন আমি একটা জিনিস তৈরি করতেছি, উপাদান দিয়ে তো তৈরি করতে হয়, তার মানে আমরা বলতে পারি ক্ষুদ্রতম একক গুলা, তো তাই না? তো ক্ষুদ্র একক একক মানে ক্ষুদ্রতম একক গুলাই আমরা বলতে পারি, মানে অনেকগুলা ডেটার সমন্বয়ে গঠিত হচ্ছে তথ্য। ঠিক আছে? তথ্য, হ্যাঁ? যেমন আমার আমার সম্পর্কে আপনারা কি কি জানেন? শুধু আমার নাম, এটা হচ্ছে একটা ডাটা। হুম, আমি কোথায় থাকি, তারপর হচ্ছে আমার বয়স কত, আমি আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমি কি কাজ করি, এই পরিপূর্ণ যখন তথ্যগুলা যখন এই ইয়েগুলা কালেকশন করবেন, এই সবগুলা মিলে হচ্ছে একটা তথ্য। কার তথ্য? আমার তথ্য। আমার এখানে ডাটা কোনগুলা? আমার নাম হচ্ছে ডাটা, আমার বয়স কত, এটা একটা ডাটা, আমি কি কাজ করি, এটা একটা ডাটা, আমার অ্যাড্রেস কোথায়, আমার অ্যাড্রেসের বিষয়টা, এটা একটা ডাটা। তাহলে এই সবগুলা ডাটার সমন্বয়ে হচ্ছে একটা তথ্য। কার তথ্য? এটা হচ্ছে আমার তথ্য। এই আর কি বিষয়টা। তো এই যে তথ্যের উপাদানগুলো আমি যে বললাম, আমার নাম একটা ডাটা, এরকম আর কি বিষয়টা। কি বলছিলেন? স্যার মানে ডাটার বাংলায় তো তথ্য। না স্যার, ডাটার বাংলা হচ্ছে উপাত্ত। আও, বুঝছি স্যার। হুম। আর আরেকটা কনফিউশন থাকে ডেটা আর ডাটা নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। অনেকে একটু কনফিউশন থাকে যে এরকম এটা কোনো শুদ্ধ ভাষায় বলতেছে বা একটু স্মার্টলি বলতেছে ডাটা ডাটা। হ্যাঁ, আসলে দুইটা দুই জিনিস বললে আসলে ভুল হবে। মানে আমরা যখন ইংলিশে প্রনাউন্সিয়েশন করি তখন হচ্ছে ডাটা,
ইংলিশে প্রনাউন্সিয়েশন যখন করি তখন সেটা বলেছি ডাটা, আর যখন এটা বাংলায় প্রনাউন্সিয়েশন করি মানে বাংলায় যখন আমরা এটা বলি তখন সেটা বলি ডেটা। ডাটা, ডেটা, তারপর বাংলায় রূপটা হচ্ছে ডেটা আর ইংলিশে বলি ডাটা। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তো এই গেল বিষয়টা। তো ডাটা মানে কি? ডাটা মানে অনেক কিছু হতে পারে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করুন, যে জিনিসটা বললাম, এই যে এখানে কোড নাম্বার, এই যে একটা কোড নাম্বার, তার মানে কি? এটা একটা ডাটা। নাম রায়হান, এটা একটা ডাটা। পদবি হচ্ছে অফিসার, সেটা এটাও একটা ডাটা। তার বেতন কত? সে হচ্ছে 7,800 টাকা বেতন পায়, তাহলে এটাও একটা ডাটা। এবং এই সবগুলা মিলে মানে এই সবগুলা ডাটা একত্র করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা তথ্য। ঠিক আছে? তার মানে ডাটা দেখেন, ডাটা কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন এটা হচ্ছে নাম্বার, এখানে আবার কি আছে? ট্যাক্স আছে, মানে ল্যাটার আমরা যেটা বলি, হ্যাঁ। তো এখানে এই যে ডাটার বিভিন্ন ধরনের ভাগ আছে, এই ভাগের উপর আবার কখনো এখানে আবার একটা ছবিও থাকতে পারতো, তার ছবি দেয় নাই। ছবিটা থাকলে আরো পরিপূর্ণ তথ্যটা আইডেন্টিফাই করতে আমাদের জন্য সুবিধা হতে পারে। হ্যাঁ, তথ্য মানে এই জিনিসটা এভাবে বুঝতে পারবেন যে মানে পরিপূর্ণ বিষয়টা পেলে হচ্ছে আমরা কোনো কিছু ফাইন্ড আউট করতে পারি, এরকম একটা বিষয়টা। তো তাহলে ছবি দিতে পারতো, তাহলে ছবি থাকলে কিন্তু বিষয়টা আরেক ধরনের ডাটা হয়। তো এই যে ডাটা অনেক ধরনের ভাগ থাকে, যেমন আমি একটু জুম করে দিই আরেকটু। তার মানে ডাটা আরো ভাগ থাকতে পারে, যেমন হচ্ছে নিউমেরিক ডাটা, বুলিয়ান ডাটা, নন নিউমেরিক ডাটা। সো এখানে প্রথমে আমরা আসি নিউমেরিক আর নন নিউমেরিক। নিউমেরিক মানে কি? কে বলতে পারবে? হুম, স্যার এখানে যে এখানে লিখে নিউমেরিকটা আছে, লেখা আছে নিউমেরিক স্যার। হচ্ছে অঙ্কগুলা, তাই না? যেমন পড়লে তো আসলে সারাদিনই পড়া যাবে। আমরা যেটা বুঝি সেটা একটু শেয়ার করেন, কারণ আপনাদের কাছে শেয়ার তথ্যগুলা আমরা, যেমন আমি কথা বলতেছি এটা আপনাদের জন্য ইজি হচ্ছে, বা আপনাদের কাছ থেকে যখন আনসারটা আসে তখন আরো ইজি হয়। হ্যাঁ, বইয়ের ভাষাগুলো হচ্ছে ডাইরেক্ট বুঝতে একটু কষ্ট হয় আমাদের, এটা হচ্ছে মেইন সমস্যা। সো নিউমারিক মানে হচ্ছে নাম্বারিং সিস্টেম যেগুলো বা অঙ্কগুলা, তাই না? নাম্বার বা অঙ্ক আমরা যেগুলা বলি, যেমন বললাম যে আমার কাছে 220 টাকা আছে, হ্যাঁ, বা বা এ আর কি, আমার রোল নাম্বার হচ্ছে 12। তাহলে এই যে অ্যামাউন্ট গুলো আমরা বলতেছি এগুলো হচ্ছে নিউমেরিক ডাটা, মানে নাম্বার ডাটা। হ্যাঁ, তো এখানে আর নন নিউমেরিক ডাটা কোনগুলো? যেগুলো হচ্ছে নাম্বার ব্যতীত যেগুলো আছে সবগুলো হচ্ছে নন নিউমেরিক। হ্যাঁ, আচ্ছা, সো নিউমেরিক ডাটাকে আবার ভাগ করা হচ্ছে, দেখেন সেটা হচ্ছে ইন্টিজার বা ফ্লোটিং, বা যেটা বলা হয় পূর্ণ নিউমেরিক বা ভগ্নাংশ। যেমন আমি যদি বলি 521, এটা হচ্ছে পূর্ণ নিউমেরিক ডাটা বা ইন্টিজার ডাটা, এটাকে বলা হয় পূর্ণ নিউমেরিক ডাটা বা ইন্টিজার ডাটা। আর ভগ্নাংশ নিউমেরিক কোনটা? যেমন আমি স্যার বললাম যে আচ্ছা, যেমন আমি 3.65, 4.28, এগুলো হচ্ছে কি ভগ্নাংশ নিউমেরিক ডাটা, বা যেটাকে আমরা বলি ফ্লোটিং। এখানে পাশাপাশি বাংলা গুলো মনে রাখতে হবে, ইংরেজি গুলো মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে একটু ঝামেলা পাকাবে হচ্ছে অবজেক্টিভ এর ক্ষেত্রে, এর জন্য হচ্ছে জিনিসগুলো একটু কাভার করতে হবে। তো যাই হোক, তো ডাটাকে আমরা এখানে 3 প্রকার ভাগ করলাম। একটা হচ্ছে নিউমেরিক ডাটা, আর একটা হচ্ছে নন নিউমেরিক ডাটা। সো নিউমেরিক ডাটার মধ্যে আমরা যেটা দেখলাম যে পূর্ণ নিউমেরিক ডাটা আছে, ভগ্নাংশ নিউমেরিক ডাটা আছে। হ্যাঁ, সো এখানে বুলিয়ান ডাটা কোনটা? এই যে এখানে আরেকটা আছে বুলিয়ান ডাটা, মানে সত্য মিথ্যা যাচাই করার জন্য যে যে জিনিসগুলো ডাটাগুলো আছে এগুলো হচ্ছে বুলিয়ান ডাটা। ঠিক আছে? এখানে বলা আছে দুই রূপ, যেটা হচ্ছে সাধারণত কোনো একটা নির্দিষ্ট অবস্থা সত্য মিথ্যা অবস্থা বোঝানো, ট্রু ফলস, এরকম আর কি বিষয়টা। এগুলোর ক্ষেত্রে হচ্ছে বুলিয়ান ডাটা, লাইক কি বলছে, যেমন হচ্ছে আপনি কি হিউম্যান, ইয়েস আর নো। হ্যাঁ, এরকম বিষয়গুলো আমরা নেই না অনেক সময়, ইয়েস হলে ইয়েস দেই, নো দিলে নো দেই, ট্রু ফলস এরকম সিস্টেম এগুলো ডাটা নেই। তো অনেক সময় আপনারা খেয়াল করছেন যে আমরা যখন অনলাইনে এক্সাম সিস্টেম করি এখানেও কিন্তু ডাটা সংরক্ষণ করি, তার মানে আপনার আনসারটা যে সঠিক হয় তাহলে ট্রু, তাহলে নো, নো, ফলস, এই আর কি বিষয়গুলো। তো মানে আপনার ক্ষেত্রে হচ্ছে আপনি চিন্তা করতেছেন যে আপনি আনসার হচ্ছে এইটা, কিন্তু আমি আমার দিক থেকে দেখতেছি আপনি আনসারটা সঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন। সঠিক হলে মার্কস পাবেন, না হলে মার্ক পাবেন না। আমার কাছে ডাটাটা দরকার হচ্ছে আপনারটা সঠিক না ভুল। কিন্তু আপনি যখন ইনপুট দিচ্ছেন তখন হচ্ছে অনেক কিছু ধারণা করে ইনপুট গুলা দিচ্ছেন। আর যাই হোক, সো বুলিয়ান ডাটা মানে হচ্ছে সত্য মিথ্যা এরকম অবস্থা যে বোঝানো হয়, যে এগুলো সিস্টেমেটিক্যালি এইগুলো বলা হয় বুলিয়ান ডাটা। আচ্ছা, তো নিউমারিক তো আমরা বুঝতে পারছি যে নাম্বার সিস্টেম যেগুলো বা নাম্বার যেগুলো থাকে এগুলো হচ্ছে নিউমারিক। তো নাম্বার ব্যতীত যা কিছু আছে সবগুলো হচ্ছে নিউমারিক। যেমন এখানে আছে নিউমারিকের কয়েকটা উদাহরণ, যেমন হচ্ছে ক্যারেক্টার আর হচ্ছে স্ট্রিং। সো ক্যারেক্টার কি, স্ট্রিং কি? আচ্ছা, সো ক্যারেক্টার কি, স্ট্রিং কি? আচ্ছা, এটা আসলে ভালো হবে একটা উদাহরণ। যেমন আমি এখানে দেখেন CHAR, এই যে ক্যারেক্টার যে লিখলো,
এখানে সি হচ্ছে একটা ক্যারেক্টার, এইচ হচ্ছে একটা ক্যারেক্টার, এ হচ্ছে একটা ক্যারেক্টার। তার মানে এখানে এক একটা লেটারই হচ্ছে এক একটা ক্যারেক্টার। বুঝা গেল বিষয়টা? স্ট্রিং কি জিনিসটা? স্ট্রিংটা হচ্ছে যেমন এই যে সবগুলা ক্যারেক্টার মিলে কি হচ্ছে, একটা ওয়ার্ড তৈরি হচ্ছে না? তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং। তার মানে এক একটা লেটার মানে হচ্ছে আমার এক একটা ক্যারেক্টার, আর একাধিক ক্যারেক্টারের যে সেট, ওই সেটটাকে আমরা একসাথে বলতেছি স্ট্রিং। স্যার বুঝতে পারছি কিনা ক্যারেক্টার কি স্ট্রিং কি? Yes, sir. ওকে, তার মানে আমাকে একটু দুইটা আহ, বলেন নিউমারিক ডাটার একটা উদাহরণ দেবো। স্যার 1 2 3 4 5। সবগুলোই না? আচ্ছা, তো নন নিউমেরিক ডাটা। আমি আই এম স্বাগতা। ইয়েস, এটাও নন নিউমেরিক ডাটা। যাই, ভালোই, ওখানটা ভালো ছিল। আচ্ছা, তো এছাড়াও আরেকটা আছে অবজেক্ট ডাটা। এখন অবজেক্ট ডাটাটা কি হতে পারে, মানে এটাকে অবজেক্ট ডাটা কার আওতাধীন? নন নিউমেরিকের আওতাধীন কিন্তু। অবজেক্ট ডাটা কি? যেমন ধরেন এটা হতে পারে অডিও, ভিডিও, গান বা কোনো ছবি, সবগুলো কিন্তু অবজেক্ট। হ্যাঁ, যেমন এখানে বলা আছে যে সমষ্টিগত ভিত্তি করে বা যেটা বললাম এটা আর কি। অডিও ফাইল বা প্রোগ্রামের ফাইল, এগুলো যা কিছু আছে সবগুলো হচ্ছে অবজেক্ট ডাটা। তার মানে আমরা যে জিনিসগুলো একটু কভার করলাম সেটা হচ্ছে ডাটা তিনটা প্রকারে আমরা ভাগ করে যদি উপস্থাপন করি: নিউমারিক, বুলিয়ান ডাটা, নন নিউমেরিক ডাটা। সো নিউমেরিক ডাটার মধ্যে কি আছে বলেন তো? অঙ্ক বা সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ জাতীয় সংখ্যা, তাই তো? আর বুলিয়ান তো সত্য মিথ্যা, এটার আর ভাগ টাগ নেই। নন নিউমেরিকের ক্ষেত্রে আমরা স্ট্রিং, ক্যারেক্টার বা ক্যারেক্টার, স্ট্রিং, আর একটা ছিল হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মিনস হচ্ছে ছবি, অডিও, ভিডিও বা গ্রাফিক্স মিডিয়া ফাইল যেগুলো আছে সবগুলো হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে এই গেল বিষয়। এটারই তারা একটু চিত্র আকারে এই জিনিসটা উপস্থাপন করছে। ডাটা, নিউমেরিক ডাটা আছে, বুলিয়ান ডাটা আছে, নন নিউমেরিক ডাটা আছে। সো নিউমেরিক ডাটা আবার ভাগ আছে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট। আর নন নিউমেরিকের ক্ষেত্রে কি ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে, অবজেক্ট আছে, এগুলো আমরা কভার করে নিছি। তো যাই হোক, তো এখন ইনফরমেশনটা কি? আমরা তো ডাটা নিয়ে আলোচনা করলাম এখন, তাই না? তো ইনফরমেশনটা কি? সরবরাহকৃত ডাটা থেকে প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় তথ্য বা ইনফরমেশন। তথ্য ভিন্ন ধরনের হতে পারে, যেমন নম্বর ভিত্তিক ফলাফল, তারপর হচ্ছে ছবি, অডিও, ভিডিও, ব্যবসায়ী রিপোর্ট, তারপর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার ফলাফল ইত্যাদি। তারপর হচ্ছে এটা একটি একক ধারণা বা তথ্য সমন্বিত ধারণা। তো এখানে যে আমি এটা বিষয় বলতেছি, যেমন ধরেন ডেটা নিচ্ছে, তারপর প্রসেস করছে, ইনফরমেশন আমরা পাচ্ছি। যেমন এই যে আপনাদের পরীক্ষার, যেমন হচ্ছে আমরা একটু স্কুলের দিকে বেক করি, যেমন হচ্ছে যখন আমরা ক্লাস 8 9-এ পড়তাম বা ছোট ক্লাসে থাকতো একই অবস্থা। আমাদের কিন্তু একটা নির্দিষ্ট দিন ছিল যে ওই দিনে আমাদের রেজাল্ট গুলা পাবলিশ করতো। তো আমরা পরীক্ষা দিয়ে আসতাম, তারপর হচ্ছে পেপার গুলা স্যাররা দেখতো। তো এক একজন সাবজেক্টের এক একজন টিচার এক একটা মানে পেপার গুলা দেখে তারা হচ্ছে কিন্তু মার্কিং করতো, তাই না? তো মার্ক গুলা করে উনি একটা লিস্ট করতো যে ওনার এখানে আহ, উনি যতগুলা পেপার দেখছে, প্রত্যেক স্টুডেন্টের নামের পাশে মার্ক গুলা লিখতো যে এই স্টুডেন্ট বাংলা এ মার্ক, এই স্টুডেন্ট বাংলা এত মার্ক। এইভাবে প্রত্যেকের স্টুডেন্ট গুলো ইনফরমেশন গুলো নিত। হ্যাঁ, তো একটা স্যারদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিন ছিল, ওই দিনের ভিতরে সব টিচার কি করতো, তাদের খাতা দেখা শেষ হলে প্রত্যেকটা মার্ক, সব মার্ক নিয়ে স্যারের কাছে নিয়ে দিয়েছে, প্রিন্সিপাল স্যার বা এদের যে একটা মিটিং করে বা তাদের যে দায়িত্ব থাকতো তাদেরকে কাছে দিয়ে আসতো। পরে সব স্যারের যে প্রত্যেকটা স্টুডেন্টের ডাটা এখানে দেখেন আপনি কত মার্ক পাইছেন। যেমন আমরা এখানে ধরেন 10 জন আছি, হ্যাঁ, আমিও স্টুডেন্ট। হ্যাঁ, তো আমরা 10 জন আছি, তো 10 জনের যে সব পরীক্ষাগুলো দিছি, তো আমাদের এখানে এগুলো হচ্ছে এক একটা ডাটা। যেমন আমি বাংলায় 80 মার্ক পাইছি, এটা আমার একটা ডাটা। ইংলিশে 75 পাইছি, এটা একটা ডাটা। অঙ্কতে ধর 85 পাইছি, এটা একটা ডাটা। ধরেন এই তিনটা সাবজেক্ট আমরা পড়ছি এরকম আর কি। তো এইগুলো হচ্ছে এক একটা ডাটা। হ্যাঁ, তো এখন সবগুলা ডাটা যখন এক করলাম যে আমি টোটাল সব সাবজেক্ট মিলিয়ে এত মার্ক পাইছি, এটা কিন্তু আমার একটা ইনফরমেশন। হ্যাঁ, তো এইভাবে কি হয়েছে, সবার এই যে আমার এই এক একটা ডাটা নিছে, নিয়ে কাগজে ইয়ে করছে, মানে এইগুলো কি প্রসেস হচ্ছে। তার মানে আমার সকল ডাটা গুলা প্রসেস চলতেছে, মানে একটা ইয়েতে রাখলো, তাদের ডাটাবেজে রাখলো।
তারপরে হচ্ছে আপনার বাকি যে যতজন স্টুডেন্ট আছে বাকিদের ইনফরমেশন গুলো এইভাবে আনতেছে। তাহলে দেখেন এগুলো কি একটা প্রসেস হচ্ছে না? তাহলে এইভাবে প্রসেস করতে করতে মানে সকলে ডাটা গুলা যখন একটা নির্দিষ্ট জায়গায় লিপিবদ্ধ করা হয়ে গেছে বা কম্পিউটার সিস্টেমে চিন্তা করলে কম্পিউটারে এন্ট্রি করা হয়ে গেছে, তখন কি যখন সকলে ডাটা এন্ট্রি করা হয়ে গেছে বা লেখা বা প্রসেস করা কমপ্লিট হয়ে গেছে, তখন গিয়ে আমরা একটা পরিপূর্ণ ইনফরমেশন পাচ্ছি। এবং উক্ত ইনফরমেশন থেকে আমরা নির্ধারণ করছি যে এই 100 জন স্টুডেন্টের মধ্যে থেকে, বা আমরা এখানে 10 জন স্টুডেন্ট, তো 10 জনের মধ্যে থেকে কে প্রথম হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। কিন্তু এই রিপোর্টটা কিন্তু মানে হুট করে হয়ে যায় না, অনেকগুলা প্রসেসিং এর মধ্যে দিয়েই ইনফরমেশন গুলা কালেক্ট গুলা আসছে। তো আশা করি ডাটা কি, প্রসেস কি, ইনফরমেশন আশা করি বুঝতে পারছেন। তার মানে স্যার যে একটা খাতা দেখে একটা মার্ক করলো যে আপনি 100-র মধ্যে 80 মার্ক পাইছেন, এটা একটা ডাটা ছিল। তো এরকম প্রত্যেকটা স্টুডেন্ট এক একজন সাবজেক্টে একজন টিচার দেখে, এগুলো হচ্ছে এক একটা ডাটা ছিল। এই ডাটা গুলাকে একত্র করতেছে, করে হচ্ছে আবার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা টিচাররাও কিন্তু কি করতেছে, প্রত্যেক সাবজেক্টের খাতাগুলো দেখে দেখে মার্কিং করে করে আবার একসাথে করতেছে। তাহলে এইগুলো কি একটা প্রসেস। সকল ডাটা একত্র করে দেন হচ্ছে, সকল প্রসেস একত্র করে দেন হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনফরমেশন। এইগুলো হচ্ছে নাম্বার ভিত্তিক ফলাফল বা আমাদের এইগুলোর ক্ষেত্রে। তো এখন ভিডিওর ক্ষেত্রে একটা উদাহরণ দিই, তাহলে একটু বিষয় বুঝতে পারবেন। যেমন ধরেন আমরা কার্টুন দেখি, তাই না? তো কার্টুনের ক্ষেত্রে কি হয়, আহ কার্টুনের ক্ষেত্রে কি হয়, কার্টুনের প্রথম হচ্ছে ইয়ে করে যে যারা হচ্ছে আর্টিস্ট তারা হচ্ছে ক্যারেক্টার গুলা ক্রিয়েট করে, যে এই কার্টুনে কে কি কার কি চরিত্র থাকবে, এটা দেখতে কেমন হবে, এগুলা তৈরি করে। দেন ওইটাকে আবার গ্রাফিক ডিজাইনের কাছে পাঠায় ইলাস্ট্রেশন করে, মানে এটা হচ্ছে কম্পিউটারাইজ গ্রাফিক্স করে আর কি, চেহারা অনুযায়ী এটাকে আরো সুন্দর করে। দেন হচ্ছে একজন স্ক্রিপ্ট লেখে যে গল্পের স্টোরিটা দেখতে কেমন হবে। হ্যাঁ, দেন হচ্ছে তো স্টোরির সাথে ওই কার্টুন গুলা মুভ কেমনে করবে, কোথায় গিয়ে দাঁড়াবে, কতটুকু অ্যাঙ্গেলে ঘুরবে, এই বিষয়গুলো হচ্ছে তারা ডিজাইন গুলা করে। হ্যাঁ, তারপরে একটা একটা করে দেয়। আচ্ছা ধরেন সেগুলো রেডি তো, কার্টুনটা কিভাবে প্রসেস করবে এগুলো বানানো শেষ, তারপরে কি কি লাগে, যে অডিও দিতে হয়, ভয়েস দিতে হয়, তো ভয়েসটা কিন্তু আলাদাভাবে রেকর্ড করে আনে। সো সবগুলো আলাদা আলাদাভাবে করে দেন হচ্ছে একটা নির্দিষ্ট সফটওয়্যারে সবগুলোরে আবার একসাথে করে ভিডিওর সাথে অডিও গুলো ম্যাচ করে, হ্যাঁ ম্যাচ করে করে দেন হচ্ছে লাস্টে হচ্ছে একটা ফাইল বের করে আনে, যেটা হচ্ছে আমরা সরাসরি আমরা দেখতে পারি, যেটা বা আমাদেরকে যেটা দেখানো হয়। তো এটা হচ্ছে ডাইরেক্ট ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু তার আগে অনেকগুলা প্রসেস হয়েছে, এবং এই প্রসেসটা করার আগে কি ছিল, অনেকগুলা ডাটা, এককভাবে অনেকগুলা ডাটা এভাবে কাজগুলা করছে। তো এইগুলো আর কি আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিস্টেম করতে পারেন। ব্যবসায়ী রিপোর্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, একজন ব্যবসায়ী অনেক ধরনের লেনদেন থাকতে পারে, যেমন বিক্রির ক্ষেত্রে ধরি যে আমি আজকে একটা সুইঙ্গার বিক্রি করলাম 2 টাকা লিখে রাখলাম, একটা বিস্কুটের প্যাকেট বিক্রি করলাম 15 টাকা লিখে রাখলাম। তাহলে দিন শেষে আমি কত টাকা বিক্রি করলাম, আমার একটা ইনফরমেশন। তাহলে আমি যখন এক একটা প্রোডাক্ট বিক্রি করছি এক একটা এন্ট্রি করে রাখছি, তার মানে ডাটা গুলা কালেক্ট করে রাখছি। তাহলে এরকম 10টা প্রোডাক্ট বিক্রি করার পর আমি প্রসেস করছি, মানে আমি কত টাকার মাল আজকে বিক্রি করলাম। তো যুগটুক করার বিষয়টাই তো আমার প্রসেস। দেন আমি ইনফরমেশন বের করলাম আজকে সারাদিনে মাত্র আমার 1200 টাকা বিক্রি হয়েছে, এরকম আর কি একটা উদাহরণ। সেই হচ্ছে ডাটা, প্রসেস আর হচ্ছে ইনফরমেশন। আশা করি বুঝতে পারছেন। কার কোন প্রশ্ন আছে যে ইনফরমেশনটা কি বা তথ্যটা কি, বোঝা গেছে কিনা? হ্যালো। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে কে বড় বলেন তো, মানে বড় আসলে এভাবে বলা যায় না, মানে কার ইয়েটা বেশি, ডাটা নাকি তথ্য? তথ্য হচ্ছে বড় পরিসরে আর ডাটা হচ্ছে ছোট পরিসরে। ছোট পরিসরে, তার মানে কি একাধিক ডাটার সমন্বয়ে গঠিত হচ্ছে কি একটা তথ্য। তথ্য। একাধিক ডাটা যখন একত্র করলাম তখন গিয়ে গঠিত হচ্ছে তথ্য। আর তাহলে এই তথ্যগুলা গঠিত হচ্ছে কার সমন্বয়ে, ডাটা। তার মানে আমরা বলতেছি তথ্যের ক্ষুদ্রতম একককে আমরা ডাটা বলতে পারি। আর একাধিক ডাটার সমন্বয়ে গঠিত হচ্ছে তথ্য। একাধিক ডাটার সমন্বয়ে গঠিত হচ্ছে তথ্য, আর তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডাটা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আর কি আছে? ওকে, এখন এটা ইয়ে আর কি পার্থক্য, একটু ইয়ে। আচ্ছা, আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন আছে প্রায় সময়, এই এতগুলা আচ্ছা এটা একটু বলবো নাকি বলবো না, একটু পরেই বলি। আচ্ছা, আম,
আচ্ছা, আহ, আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে আহ সকল তথ্যই ডাটা, কিন্তু সকল ডাটাই তথ্য নয়। প্রশ্ন কি বুঝতে পারছেন? জি স্যার। কি বলছি বলেন তো, আমি নিজেই তো বলে দিলাম। এটা হচ্ছে যে সকল তথ্যই ডাটা, তবে সকল ডাটা তথ্য নয়, তাই তো? হুম, হুম। এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে, এখন একটু বলেন এটা মানে স্যার কি। হচ্ছে এটা কি যে আমরা তো অনেকগুলা ডাটার সমন্বয়কে আমরা তথ্য বলি, তার মানে অবশ্যই আমরা তথ্যটাকে ডাটা বলতে পারবো, কারণ তথ্যের মধ্যে ডাটাগুলো আছে অনেকগুলা ডাটা। তাই যেহেতু তথ্যের একটা অংশ ডাটা, তাই তথ্যকে ডাটা বলা যায়। তবে ডাটাকে তথ্য বলা যায় না এই কারণে, কারণ হচ্ছে যে ডাটা হচ্ছে একটা তথ্যের একটা অংশ। আর এই একা একটা অংশ সম্পূর্ণ গোটা বিষয়টাকে প্রেজেন্ট করে না। তার মানে ডাটাকে তথ্য বলা যায় না, শুধুমাত্র একটা অংশ বিশেষ বলা যায়। তাই ডাটা হচ্ছে সকল ডাটা তথ্য নয়, তবে সকল তথ্য ডাটা। জানি না হয়েছে কিনা। আচ্ছা, হয়েছে ঘুরে ফিরে, এটা লেখবো মার্ক দিবে স্যার, কষ্ট করে হলে 1-2 মার্ক দিয়ে দিবে। আপনারা জানেন স্যাররা পেপার যখন দেখে, এটা বলা উচিত না, আহ, সব সময় কিন্তু সবকিছু দেখতে পারে না, বুঝতে পারছেন? তো প্রথম 1-2টা পেপার একটু খুব ভালো করে দেখে, তারপরে হচ্ছে মানে একটু হইলে হইলো একটা মার্ক বসায় দেয়, এত পড়ার তো সময় নেই। আপনার খানিকটা জানি স্যার। এটা আসলে নিজে কখনো তাও পেপার হচ্ছে দেখলে পরে আইডিয়া করা যায়। ভাগ্যক্রমে কপাল খারাপ স্যার, হয়, তা আর স্যাররা দেখা করা যায়। হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে একটা চিত্র আছে, হ্যাঁ, এই চিত্র থেকে আমরা কয়েকটা জিনিস আইডেন্টিফাই করবো, যে ডাটা কি, রেকর্ড কি, না ফিল কি, স্যার, তারপর হচ্ছে। না ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। বলেন। না স্যার, ওটা পিন হয়ে গেছিল, তাই আমি ও স্ক্রিনটা আচ্ছা, দেখতে আচ্ছা। পাচ্ছি না। আচ্ছা, সো ডাটা কি, রেকর্ড কি, ফিল কি, এইটা বুঝার পর তারপর আমি আনসারটা বলছি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে এত থিওরিক্যাল না, ডাইরেক্ট চলে যায়। মানে এই চিত্র বুঝি, টেবিল আছে বা so, এই একটা ডাটা টেবিল এখানে দেখি, তো এই টেবিলটা আসলে কি বুঝাচ্ছে। যেমন এখানে একটা আইডি আছে, তারপর হচ্ছে নেম আছে, জব টাইটেল আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট আছে, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, অ্যাড্রেস দেওয়া আছে, তারপর হচ্ছে জয়েনিং ডেট, সে কবে ইয়ে করছে। তার মানে এটা বোঝা আছে, মানে এখানে এই যে ফিল্ড গুলা, এটাকে বলে আমরা এক একটা ফিল্ড আর কি। তো এই ফিল্ডের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে কিসের টেবিল। হ্যাঁ, এটা বুঝেই যাচ্ছে এটা একটা এমপ্লয়ি টেবিল, কারণ এখানে এই যে ডিপার্টমেন্ট আছে, কে কোন জায়গায় কাজ করতে, আবার জয়েনিং ডেট আছে। হ্যাঁ, তো জব টাইটেল আছে আবার এখানে, যে এই বিষয়গুলো আছে। এটা বোঝা যাচ্ছে এটা একটা স্টাফ টেবিল। তো এটা কিন্তু এই টেবিলের যে ইয়েগুলো আছে, অ্যাট্রিবিউট গুলো আছে, অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে বা এই ফিল্ডের উপর ভিত্তি করে একটা আইডিয়া করা যায়, যতগুলা ফিল্ড আছে সবগুলো ফিল্ড পরে পরে বোঝা যায় যে এটা কি। আর যাই হোক, তো এইখানে আমরা প্রথমে দেখবো যে ডাটাটা কি বা ডেটা কি। তো এখানে যা কিছু আছে সবকিছু কিন্তু ডাটা বা ডেটা। যেমন একজনের আইডির নাম হচ্ছে 10, এটাও একটা ডাটা। জব টাইটেল, একজন অফিসার আছে, হ্যাঁ, তাহলে যেমন এখানে একজন অফিসার আছে, এটাও কিন্তু একটা ডাটা। তাহলে এই অফিসারের নাম কি, ওনার নাম হচ্ছে রতন, ঠিক আছে, তার মানে এটাও কিন্তু ডাটা। তারপরে এখানে আমি যদি বলি ডিপার্টমেন্ট, একজন আছে, উনি অ্যাডমিনে চাকরি করে, কে, এই যে আমিনুল। তাহলে এখানে এই যে অ্যাডমিন, এটাও একটা ডাটা। তারপর হচ্ছে ওনার কি নাম, এই যে এটাও একটা ডাটা। এখানে সহজ কথা হচ্ছে, এখানে যা যা আছে সবকিছুই ডাটা, ঠিক আছে, এখানে যা যা কিছু আছে সবগুলো কিন্তু ডাটা। দেখেন এই ডাটা গুলাকে রিপ্রেজেন্ট করতেছে কে, এই ডাটা গুলাকে রিপ্রেজেন্ট করতেছে কিন্তু আমার এই ফিল্ড। যেমন আমি যদি এখানে ডিপার্টমেন্ট কথাটা না লেখা থাকতো, তাহলে এই অ্যাডমিন বলতে কি, ফিনান্স বলতে কি, এটা আমি কি বুঝতাম? হ্যাঁ, বা এখানে ম্যানেজার, অফিসার, এটা কি, এখানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে জব টাইটেল। কারণ এখানে আছে নেম লেখা থাকলো না, জাভের লেখা আছে, শফিক লেখা আছে, এখন এটা কি কারণ নাম না কারণ বাবার নাম, এটা আমি কিভাবে বুঝবো? তো এখানে কিন্তু নেম লেখা আছে, তো নেম মানে হচ্ছে একজন নির্দিষ্ট মানুষের নাম। আর ফাদার নাম, ফাদার নেম, মাদার নেমের ক্ষেত্রে হচ্ছে এটা উল্লেখ করা থাকে যে ফাদার্স নেম, ফাদার্স নেম, এই আর কি বিষয়গুলো। তো এখানে এই সাহায্যে কিন্তু এইগুলা, মানে এই যে ডাটা গুলা রিপ্রেজেন্ট করতেছে কিন্তু আমার এই অংশগুলা, তাহলে এই অংশগুলোকে আমরা বলতেছি এক একটা ফিল্ড। যাই হোক, আশা করি ডাটা জিনিসটা ক্লিয়ার। এই টেবিলে যা কিছু আছে সবগুলোই হচ্ছে ডাটা। ক্লিয়ার স্যার? ডাটা, ডাটা কি, মানে এই টেবিলে যা কিছু আছে সবগুলোই ডাটা। এখন আসেন আমরা শিখবো যে রেকর্ডটা কি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, যেমন হচ্ছে ধরেন
আপনি একজন আসলেন যে আপনার আইডি নাম হচ্ছে 10, এখন বলেন আপনার নাম কি, আপনি বলেন যাবে, ওকে, আপনার জব টাইটেল হচ্ছে পিয়ন, তারপরে হচ্ছে না না পিন, জব টাইটেল হচ্ছে পিন, পিনই তো মনে হয়, একটু ঝাপসা ঝাপসা লাগতেছে আমার স্ক্রিনে। ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, তার মানে দেখেন এখানে কয়টা ডাটা, একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা, চারটা ডাটা। এখন দেখেন এই admin, এই যে পিনের সাথে অ্যাডমিন সম্পর্ক নাকি ম্যানেজারের সাথে অ্যাডমিনের সম্পর্ক, কোনটা? বা ধরেন এখানে আছে অ্যাডমিন, তারপর হচ্ছে ঢাকা। হ্যাঁ, এখন এখানে এই ব্যক্তি যে উনিও তো অ্যাডমিন এবং এখানে তিনজনই অ্যাডমিন, তাই না? তো দেখেন এখানে কিন্তু পার্থক্য আছে, অ্যাড্রেসের ক্ষেত্রে পার্থক্য আছে, যে উনি হচ্ছে যশোর। আর আমাকে বলেন এতক্ষণ কিন্তু এই প্রথম সারির তথ্যটা নিয়ে আমি আলোচনা করতেছি। আর আমি যদি বলি যশোর, যশোরটা কার তথ্য, মানে অ্যাড্রেস যে যশোর, যশোরটা কার অ্যাড্রেস, অ্যাড্রেস হিসেবে যশোরটা কার? শফিকের। এটা কি জাভেরের নাকি শফিকের? শফিকের। শফিকের। তার মানে এই ডাটার সাথে এই ডাটা সম্পর্ক নাকি এই ডাটার সাথে এই ডাটা সম্পর্ক, জাভেরের সম্পর্ক? শফিকের সম্পর্ক। শফিকের সম্পর্ক। তার মানে দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রেকর্ড। রেকর্ডটা কি হচ্ছে, যে এই যে পরস্পর ডাটা আছে, কিন্তু এই এটার সাথে এই একটা ডাটা, বা এর পরস্পর আরেকটা ডাটা আছে, এর পরস্পর আরেকটা ডাটা আছে। তবে দেখেন এই পরস্পর ডাটা গুলার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, একটা ডাটার সাথে আরেকটা ডাটার সম্পর্ক আছে। যেমন যশোর আর কার ডাটাটা কার, এটা হচ্ছে শফিকের ডাটা। তারপর হচ্ছে ওনার জব টাইটেল কি, অফিসার, তাহলে এই ডাটাটাও কিন্তু একটা ডাটা, কার পরস্পর সম্পর্ক আছে, কার সাথে, এই যে শফিকের সাথে। তার উনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, উনি অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করে, তাহলে এই ডাটাটার একটা সম্পর্ক আছে। তার মানে পরস্পর সম্পর্কযুক্ত এই যে একাধিক ডাটা, পরস্পর সম্পর্কযুক্ত এই যে একাধিক ডাটা, এই ডাটা গুলার সমন্বয়ে জয়নিং ডেট ওনার হচ্ছে 9 তারিখ, তাহলে এই ডাটারও সম্পর্ক আছে, জয়নিং এই 9 তারিখ শফিক, আরেকজন থাকতে পারে, কিন্তু এই সব ডাটা গুলার সাথে কিন্তু এই শফিকের সম্পর্ক। আরেকজন আছে 9 তারিখে জয়নিং ডেট দিচ্ছে, কিন্তু ওনার ডাটা তো আর, উনি তো আর খুলনায় থাকে না, তার মানে এই খুলনায় থাকে কে, এই ডাটার সাথে সম্পর্ক আছে কার, রফিকের। তার মানে ডাটা গুলা এখানে যা কিছু আছে সবগুলি ডাটা, কিন্তু কিছু ডাটার সাথে পরস্পর সম্পর্ক থাকে, আবার কিছু কিছু ডাটার সাথে পরস্পর সম্পর্ক থাকে না। তার মানে পরস্পর সম্পর্কযুক্ত, হ্যাঁ, একাধিক ডাটার সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডাটার সমন্বয়ে কি গঠিত হয়, রেকর্ড গঠিত হয়। এবং এই রেকর্ডটি হচ্ছে একটা ইনফরমেশন। আমি আবারও বলছি, রেকর্ড এবং ইনফরমেশন একই জিনিস। স্যার কথাটা কি বুঝতে পারতেছি? প্রথম দিকে ক্লাসগুলো একটু কঠিন, মানে ওয়ার্ড গুলোর সাথে আমি একটু পরিচিত, একটু প্রত্যেকটা সমস্যা হয়। তো আমি শিওর যে ডাটা বলতে কি বুঝেন এটা আপনি বুঝে গেছেন। একটা ডাটা টেবিলে যা কিছু থাকবে সবকিছুই ডাটা, ঠিক আছে? একটা ডাটা টেবিলে যা কিছু আছে সবগুলোই ডাটা। এখন আমরা যেটা বোঝাতে যাচ্ছি, মূলত যে ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে রেকর্ড আর ইনফরমেশন একই জিনিস। আমি কথাটা আবার বলতেছি, রেকর্ড আর ইনফরমেশনটা কি, একই জিনিস। হ্যাঁ, সো রেকর্ড কাকে বলে আর ইনফরমেশন কাকে বলে সংজ্ঞাটা কিন্তু একটা দিলেই হচ্ছে। সো রেকর্ডের সংজ্ঞাটা আমি কি দিচ্ছি, যে পরস্পর সম্পর্ক থাকতে হবে ডাটাগুলোর সাথে, এটা একটা ডাটা, এটাও একটা ডাটা, বাট এই দুইটা ডাটার সাথে দুইটা ডাটার সম্পর্ক হতে হবে। যেমন জাবেরের জব টাইটেল হচ্ছে পিয়ন, হ্যাঁ পিয়ন, সরি পিয়ন, জাবেরের ডাটা হচ্ছে পিয়ন, তাহলে এই জাবেরের সাথে এই পিয়ন ডাটাটার সম্পর্ক আছে, জাবেরের সাথে কিন্তু ম্যানেজার ডাটার সম্পর্ক নাই। তার মানে এই ডাটার সাথে এই ডাটার সম্পর্ক নাই, তার মানে কি এটাকে আমরা রেকর্ড বলতে পারছি না। জাবেরের সাথে যেহেতু পিয়নের সম্পর্ক আছে, মানে এই ডাটা সম্পর্ক আছে, তার মানে এই দুইটা ডাটা মিলে একটা রেকর্ড হতে পারে, বা এই দুইটা ডাটা মিলে হচ্ছে একটা ইনফরমেশন হতে পারে। একইভাবে ওনার ডিপার্টমেন্ট কি, অ্যাডমিন, তার মানে এই তিনটা ডাটার সমন্বয়ে ইনফরমেশন বা একটা রেকর্ড। বা উনি ঢাকা থাকে, ওনার অ্যাড্রেস ঢাকা, তো এটা মিলেও কিন্তু একটা রেকর্ড, বা এই চারটা বা এই আইডি সহকারে 1 2 3 4 5টা সহকারে হচ্ছে একটা ইনফরমেশন, বা এই যে এই জিনিসটা এটাও কিন্তু একটা ইনফরমেশন। তো আমাকে একটু বলেন যে রেকর্ড আর ইনফরমেশন জিনিসটা বুঝতে পারছি কিনা, জাস্ট ক্লিয়ার করেন। ডাটা কি, রেকর্ড কি, ইনফরমেশন কি, আমাকে একটু ক্লিয়ার করুন, বুঝতে পারছেন ভালো করে একটু বুঝাই বলেন। বইয়ের ভাষায় বলতে হবে না, যেটা বুঝছেন জাস্ট এতটুকু বলেন। আচ্ছা, বাকিদের আজকে খবর নাই কেন, কেউ কেউ কিছু বলতেছে না, শুধু স্বাগত বলতেছে। না বললে, না বুঝলে তো বলতে হবে। স্যার রেকর্ডটাকে আরেকবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা বুঝাবো, তার আগে দেখি কেউ বুঝছে কিনা। উষ্ণ ক্লাসে আসছে, উষ্ণ বুঝতে পারছো?
কথা বলে না। নীলিমা মানে হচ্ছে কে? মৌ। স্যার ব্যাপারটা বুঝছি, বাট এক্সপ্লেন করা এখন আমার পক্ষে সম্ভব হইতো না, তাই আমি আচ্ছা, এখন কনসিডার নীলিমা করি। কি বুঝতে আমি পারছেন? জি স্যার বুঝছি। বলেন। কি বলবো মানে আচ্ছা, বলবেন হচ্ছে ডাটা কি, রেকর্ড কি, বা ইনফরমেশনটা কি? রেকর্ড হচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা ডাটা নিয়ে রেকর্ড গঠিত হয় আর কি। হুম হুম। আর আর রেকর্ডটাকে আমরা কি বলতেছি? ইনফরমেশন বলতেছি। ইনফরমেশন। আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, একই কথা ঘুরে ফিরে বলতেছি, সেটা হচ্ছে রেকর্ড আর ইনফরমেশন কি একই জিনিস কিনা? হ্যাঁ স্যার একই। আচ্ছা, এখন বাকিরা কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? নাহলে বলেন, আমি আবার বুঝাবো। স্যার বুঝছি এখন। আচ্ছা, ওকে। এখন দেখেন, রেকর্ড আর ইনফরমেশন বলতেছে এটা একই জিনিস। যেমন একটা উদাহরণ দেই। যেমন হচ্ছে বললাম হচ্ছে মাসাবি। মাসা আহ, আহ, মাসাবি জিজ্ঞাসা করলাম আপনার কি নাম। যেমন অনলাইনে আজকে ক্লাস করতেছে যারা যারা, তাদের প্রত্যেকের আমি আলাদা আলাদা একটা টেবিল বানাচ্ছি, এই যে এইভাবে ধরেন। তো ওই টেবিলে আমি কি কি কালেক্ট করবো, ধরেন হচ্ছে ওনার এখানে এইটা বাদ দিয়ে চিন্তা করতে পারি। যেমন কিভাবে চিন্তা করতে পারি, যে ওনার নাম, এই বিভিন্ন জিনিসগুলো হচ্ছে আমরা নিতে পারি। যেমন আমি বললাম আহ আপনার কি নাম, উনি বললো মাসাবি চৌধুরী। তো এটা একটা ডাটা। আমি বললাম যে আপনি কোন ক্লাসে পড়েন, যে ক্লাস 12-এ পড়ি। হ্যাঁ। বা আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলি কি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। যাই হোক, তো 12 বলতে বুঝতে সুবিধা হবে, তো 12-এ পড়ি। আহ, তাহলে এটা হচ্ছে আরেকটা ডাটা। আপনি কোথায় থাকেন? নির্দিষ্ট একটা লোকেশনের হবিগঞ্জে থাকি, তাহলে এটা কি? আরেকটা ডাটা। তাহলে এই যে আমরা কয়টা ডাটা পাইলাম? তিনটা। এখন আমি এটা কিন্তু পরিপূর্ণ না। এখন যদি ইনফরমেশন হয় না, এটাও ইনফরমেশন, এই তিনটা ডাটা মিলেও কিন্তু একটা ইনফরমেশন হতে পারে। কিন্তু ইনফরমেশন মানে কি, আরো ডিটেলসও কিছু থাকতে পারতো। যেমন আমি যদি বলতাম ওনার বাবার কি নাম, তারপর হচ্ছে মাসাবির সাথে কন্ট্যাক্ট করতে হলে মাসাবির ফোন নাম্বার, বা মাসাবির নামে বিচার দিতে হলে তো মাসাবির দ্বারা বিচার দিলে হবে না। তাহলে বিচার দিতে হলে ওনার ফাদার নাম্বার লাগবে, তাহলে ওনার বাবার নাম্বার দরকার। তাহলে প্রত্যেকটা বিষয়। তারপর হচ্ছে ধরেন উনার কোন কলেজে পড়ালেখা করে, হুম, বা হচ্ছে উনার এসএসসি তে কত মার্ক ছিল। তাহলে আমি একটা আইডিয়া করতে পারতেছি উনি কিরকম স্টুডেন্ট, বা এরকম একটা বিষয় আর কি। তবে দেখেন, তিনটা আগে ছিল, মাত্র তিনটা ডাটা নিয়েছিলাম আমরা, কিন্তু এখন আমি আরো কয়েকটা ডাটা বৃদ্ধি করলাম। তাহলে সবগুলা মিলিয়েই কিন্তু একটা ইনফরমেশন। তার মানে যখন আমি তিনটা ডাটা সংরক্ষণ করছিলাম, সেটাকেও কিন্তু বলছিলাম যে এটা হচ্ছে মাসাবি ইনফরমেশন। কিন্তু এরপরে ওনার বাবার নাম, বা ওনার বাবার ফোন নাম্বার, আরো কয়েকটা জিনিস আমি সংরক্ষণ করলাম। তাহলে এগুলা মিলিয়েও কি হচ্ছে? এগুলা মিলিয়েও কিন্তু একটা ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে। বুঝা গেল বিষয়টা? তার মানে একটা জিনিস খেয়াল করেন, তিনটা ডাটা মিলেও একটা ইনফরমেশন হতে পারে, আবার একাধিক এর চাইতে বেশি মিলেও কিন্তু একটা ইনফরমেশন হতে পারে। তার মানে এখন পর্যন্ত যা কিছু সংরক্ষণ করছি সেটা শুধুমাত্র মাসাবি। তারপর এখন আসলাম এলমার ক্ষেত্রে, মাহেশের ক্ষেত্রে, তো মাহেশের ক্ষেত্রেও এইভাবে ডাটাগুলা কালেক্ট করলাম। তার মানে এই কালেক্ট করার পর এটা হচ্ছে কি, আরেকজন স্টুডেন্টের ইনফরমেশন আমরা পাইলাম। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তারপর ইফতি ইনফরমেশন গুলো আমি কালেক্ট করলাম। তাহলে কয়জন স্টুডেন্টের ইনফরমেশন? তিনটা স্টুডেন্টের ইনফরমেশন। কিন্তু প্রত্যেকের প্রথম অবস্থায় ছিল এক একটা ডাটা, পরে হয়ে গেল এক একটা স্টুডেন্ট, মানে এক একজনে করে এক একটা ইনফরমেশন। তো এইভাবে প্রত্যেকের ইনফরমেশন গুলা কিন্তু আমি আলাদাভাবে সংরক্ষণ করতেছি। যখন প্রত্যেকের ইনফরমেশন আমার সংগ্রহ করা হয়ে গেল, তখন আমি বলতে পারতেছি যে এখানে যতজন স্টুডেন্ট ইনফরমেশন গুলো সংরক্ষণ করলাম, সবগুলা মিলে কিন্তু আবার আরেকটা তথ্য। কিসের তথ্য? সেটা হচ্ছে অনলাইনে কারা কারা আমার এখানে ক্লাস করতেছে। তার মানে বিষয়টা একটু দেখেন, যে এখানে এই যে আইডি নাম্বার, নেম, জব টাইটেল, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, ঢাকা। তার মানে এখানে আমি এটা মার্ক করা যায় কিনা একটু দেখি তো। না, এটা কোনো সাপোর্ট করে না। আমি আচ্ছা, আমি জানি না, আমি ট্রাই করতে গেছিলাম আর কি এটা। আচ্ছা, আমি এটা একটু স্ন্যাপ দিই। স্ন্যাপ নিয়ে একটু পেইন্ট টুলটাতে চাই। হ্যাঁ, একটু লেট হতে পারে। আচ্ছা, শুরু করলাম। তো এখানে এই যে আমি জিনিসটা বললাম যে এই যে এখানে শফিক দিয়ে বোঝায়, যে আইডি নাম্বার হচ্ছে শফিক। কি হলো? আস্তে সেটা
একটু কালারফুল কিছু দিয়ে করি। শফিক, এটা একটা ডাটা, শফিক একটা ডাটা, অফিসার একটা ডাটা, এডমিন একটা ডাটা, যশোর একটা ডাটা, এই যে জয়নিং ডেট এটা একটা ডাটা। তার মানে এই এই প্রত্যেকটা ডাটার সাথে প্রত্যেকটা ডাটার সম্পর্ক আছে। যাই হোক, এগুলো অনেক বক বক করছে, আর বাড়াচ্ছি না। তাহলে এটা মিলে কিন্তু একটা কি হয়েছে, একটা রেকর্ড হয়েছে বা একটা ইনফরমেশন। এখানে কি সকলে ইনফরমেশন নাকি স্পেসিফিক ভাবে শুধু শফিক ইনফরমেশন, কোনটা বলেন তো? শফিকের। একমাত্র শফিকের একটা ইনফরমেশন, মানে এটা হচ্ছে একটা শফিকের পরিপূর্ণ ইনফরমেশন। তো এখানে এখানে এটাকেও আমরা একটা ইনফরমেশন বলতে পারছি। তার মানে দেখেন, এইভাবে শুধু কি শফিক ইনফরমেশন আছে নাকি সকল ইনফরমেশন আছে? সকল। সবার। সকলে। তার মানে দেখেন, এখানে যতগুলা রেকর্ড আছে সবগুলা রেকর্ড মিলেও কিন্তু একটা ইনফরমেশন। কিসের ইনফরমেশন? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ইনফরমেশন। বুঝে গেল বিষয়টা? তার মানে একটা রেকর্ড মানে একাধিক ডাটার সমন্বয়ে একটা রেকর্ড হচ্ছে। তাহলে একটা রেকর্ড ইনফরমেশন হতে পারে, আবার একাধিক রেকর্ডের সমন্বয়েও ইনফরমেশন হতে পারে। তাহলে পার্থক্যটা কি? এই ইনফরমেশনটা কার? এই ইনফরমেশনটা হচ্ছে শফিকের ইনফরমেশন। আর সবগুলা মিলে কার ইনফরমেশন? একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ইনফরমেশন। স্যার, পার্থক্যটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। জি স্যার। বাকিরা? জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, ইফতির কি অবস্থা? ইফতি বুঝতে পারছো? ইফতি কি গেমে ব্যস্ত? আচ্ছা স্যার পার্থক্যটা আরেকবার বলবেন একটু প্লিজ, ক্লিয়ার হয়নি। আচ্ছা, কোনটা বুঝেন না একটু বলেন। পার্থক্যটা বলতে এখানে, আচ্ছা এই যে এখানে আমাকে একটু উত্তর দেন, আপনি উত্তর দেন যে ফাইভ, শফিক, অফিসার, অ্যাডমিন, যশোর, এই সবগুলা মিলে কি, এটা কি? এই সবগুলো তো এক একটা ডাটা, তাই না? এই জি সকলগুলা স্যার, ডাটা একত্রে আমরা কি বলি? একটা রেকর্ড। রেকর্ড বলি। তাহলে এই রেকর্ডটা কার কার তথ্য ইনফরমেশন, মানে এটা কি সবগুলো এই একটা রেকর্ড একটা কি ইনফরমেশন না? জি স্যার। তাহলে এই ইনফরমেশনটা কার? শফিকের শফিকের। ইনফরমেশন। তাহলে জি এখানে কি স্যার। একজনের এটা, তাহলে টোটালটা যদি একটা রেকর্ড হয়ে থাকে, তাহলে এই বাকিগুলো কি রেকর্ড না? জি স্যার। তার মানে কি বাকিগুলো তো তথ্য। তাহলে এখন জি আমার প্রশ্ন হচ্ছে, এটা শুধু ইন্ডিভিজুয়ালি একজনের তথ্য, কার তথ্য? শফিকের তথ্য। আর আমি যদি বলি এখন এই টোটালটাকে মিলিয়ে যদি বলি এই টোটালটা কিসের তথ্য? এটা তো শফিকের তথ্য। আর সবগুলা রেকর্ড, মানে এই রেকর্ডটা শুধুমাত্র শফিকের তথ্য, এই রেকর্ডটা শুধুমাত্র শফিকের তথ্য। কিন্তু এই যে আমি এখানে কালারটা আবার চেঞ্জ করছি, তাহলে এখন টোটালটা মিলে কার তথ্য? এই যে টোটালটা মিলে কার তথ্য হচ্ছে? তার টোটালটা মিলে হচ্ছে একটা প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের তথ্য। জি স্যার। তার মানে কি জি হচ্ছে? স্যার। উষ্ণ বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে হচ্ছে একটা রেকর্ডও তথ্য হতে পারে, আবার একাধিক রেকর্ডের সমন্বয়েও আবার কি তথ্য হয়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এখন আপনাদের প্রশ্ন উত্তরটা একটু দেখেন। আমরা বলছিলাম যে আহ, সকল তথ্যই ডাটা, সকল তথ্যই ডাটা। কেন? কারণ একটা ডাটা টেবিলে যা কিছু আছে সবগুলোই ডাটা। এটা একটা ডাটা, তারপর হচ্ছে এখানে শাহানা, এটা একটা ডাটা। এখানে যা কিছু আছে সবগুলোই ডাটা। হ্যাঁ, কিন্তু সকল ডাটা তথ্য না। যেটা বলছি সকল ডাটা তথ্য না। তার মানে কেন? যেমন দেখেন, তথ্য হতে হলে কি হতে হবে? পরস্পর সম্পর্ক থাকতে হবে, না হলে ডাটা হবে না। যেমন আমিনুলের সাথে টাঙ্গাইলের কোনো সম্পর্ক নাই, তার মানে এটাও একটা ডাটা, এটাও একটা ডাটা, বাট এই দুইটা ডাটা মিলে কখনো কিন্তু তথ্য না। এবং এই ডাটার এই তিনটা ডাটা মিলে কিন্তু একটা তথ্য হবে না। এই তিনটা ডাটা মিলে কি, এই তিনটা হচ্ছে শুধু ডাটাই থাকবে। ডাটা হতে হলে সম্পর্ক হতে হবে। যদি আবার বলা হয় যে এখানে যদি এই শাহানার সাথে আমরা যদি এগুলা অ্যাড করি, তখন হচ্ছে কি, মানে এই শুধুমাত্র তিনটা, এটা মিলে হচ্ছে একটা ইনফরমেশন হতে পারে। মানে আমি অনেক গুছায় বলতেছি, শেষ করে ফেলছি কথাটা। মানে এই ডাটা টেবিলে যা কিছু আছে সবগুলোই ডাটা, কিন্তু প্রত্যেকটা ডাটার সাথে প্রত্যেকটা ডাটার সম্পর্ক থাকতে হয়। যেমন শফিকের সাথে এখানে অফিসার এই ডাটাটা সম্পর্কে আছে, তারপর হচ্ছে এডমিন ডাটাটা সম্পর্কে আছে, যশোর ডাটাটা সম্পর্কে আছে, এবং এই জয়নিং ডেটের এই ডেটার সাথেও সম্পর্ক আছে। কারণ এই পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডাটার সমন্বয়ে গঠিত হচ্ছে কি ইনফরমেশন। ঠিক আছে? তাই সংজ্ঞাটা যখন এই প্রাথমিক পরীক্ষা আসে
এর জন্য যে কাজটা করবেন আগে হচ্ছে এই সংজ্ঞাটা লিখে নেবেন, ডাটা কি, ইনফরমেশন কি, ঠিক আছে? তারপর এই জিনিসটা ঘুরে ফিরে আপনি লিখতে পারেন, তাহলে দেখবেন যে মার্কটা সলিড পাচ্ছেন। তো প্রথমে লিখে নেবেন যে প্রথমে আমরা জেনে ডাটা মানে কি। ডাটা মানে হচ্ছে উপাত্ত, আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। তথ্যের ক্ষুদ্রতম একককে আমরা ডাটা বলি, আর পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডাটা সমন্বয়ে গঠিত হচ্ছে ইনফরমেশন। তাহলে একটা ডাটাবেজে মানে একটা ডাটাবেজে একটা ডাটা টেবিলের সকল কিছুই ডাটা হতে পারে, কিন্তু তথ্য হতে পারে না, কারণ পরস্পর সম্পর্ক যুক্ত একাধিক ডাটার সমন্বয়ে ইনফরমেশন গঠিত হয়। তাই আমরা বলতে পারি যে ওই প্রশ্নে যেটা ছিল ওইটা লিখে নেব। বুঝতে পারছি স্যার উত্তরটা কিভাবে দিব? জি স্যার। ওকে, এটা তো হচ্ছে পেইন্ট টুল। ওকে, তাহলে এটা আমার লাগছে না। ওকে, এটাই রেকর্ড কি, ফিল্ড কি, যেগুলো এখানে আলোচনা করছে মূলত। আচ্ছা, তারপর হচ্ছে ফিল্ড আর রেকর্ডের মধ্যে পার্থক্য কি, এগুলো একটু বই রিডিং করবেন। হ্যাঁ, আর কিছুই না, সবকিছু মুখস্থ করে পারবেন না, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এগুলো পরে আলোচনা করবো আমরা। ডাটা বেজের প্রাথমিক কাজসমূহ কি, হ্যাঁ কেন মানে মানে প্রাথমিক কাজগুলা কি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলা কি, এগুলা একটু পড়তে হবে। হ্যাঁ, এগুলা কেন পড়তে হবে, কারণ আপনাদের তো সৃজনশীল প্রশ্ন, তাই না? তো সৃজনশীল প্রশ্নটা এটা যদি না জানেন তাহলে হচ্ছে মানে ঘুরে ফিরে প্রশ্নগুলো আপনারা পারবেন না। যেমন অনেক ভাই বলতে পারে যে ডাটাবেজের কাজ কি বা কাজসমূহ লিখো, বা ডাটাবেজ ব্যবহার করে তুমি কি 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 কাজ সম্পাদন করতে পারবে বর্ণনা করো। বা একজনের কাহিনী বললো, সে ডাটাবেজের উপর একটা কোর্স করছে, এই করছে সেই করছে, করার পর এখন বললো যে কোর্স করার পর এখন তাকে দিয়ে কি কি করা সম্ভব বা এই বিষয়ে অনেকগুলো মানে প্রশ্ন ধরনের অনেক কিছু হতে হবে। মানে আমি বললাম যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা কিছু কিছু জিনিস যদি মনে না রাখেন লিখতে পারবেন না। যেমন কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন রেকর্ড সার্চিং, রিপোর্ট তৈরি করা, তারপর হচ্ছে ডুপ্লিকেট বা ডুপ্লিকেশন, সার্চিং করা, বা অনেক ওয়ার্ড আছে এগুলোর সাথে আপনার পরিচিত না। আমি শিওর এগুলো হচ্ছে আপনি মুখস্থ রাখতে পারবেন না প্রথম অবস্থায়। মুখস্থটা হচ্ছে তখন রাখতে পারবেন যখন হচ্ছে এই অর্থগুলো আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি, এটা কিভাবে কাজ করে। যদি প্রপারলি এই জিনিসগুলো বুঝতে পারেন তখনই হচ্ছে আপনার এই জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, তো এটা আমি একটু বলি, যেমন প্রয়োজন অনুসারে ডাটাবেস তৈরি করা। আচ্ছা, প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা, তারপর হচ্ছে নতুন ডাটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা। আচ্ছা, ডাটাবেসটা আমরা কি বললাম, যে আপনাদের একটা উদাহরণ দেয় যে প্রণিক নেটওয়ার্কে যখন আপনারা আইসিটি পড়তেন, প্রথম দিন ক্লাসে যখন আসছেন, প্রথম দিন হচ্ছে আমরা কি করছি, আপনাদের একটা করে ফর্ম দিচ্ছি। তো ফর্মটা ফিল আপ করছেন, ফর্মটা ফিল আপ করে স্যার ফর্ম ফিল আপ করছে, ওকে দিয়ে যান, দিলে তাহলে এটা হচ্ছে আপনার তথ্য। তো এইভাবে যতজন ওই ব্যাচে পড়তো সবাই কিন্তু তথ্যগুলা মানে ওই ফর্ম গুলো হচ্ছে আমার কাছে দিয়ে গেছে। তো সবগুলা ফর্ম হচ্ছে আমি এক জায়গায় করলাম, তার মানে হচ্ছে এটা একটা সবগুলা তথ্য সমন্বয়ে আমার একটা ডাটা, মানে হচ্ছে একটা তথ্য। কোন কার তথ্য, এটা হচ্ছে একটা ব্যাচের তথ্য, ঠিক আছে? তো এইভাবে কি আছে, প্রত্যেকটা ব্যাচে এরকম আমি তথ্যগুলা কালেকশন করছি। কারণ এখন সবগুলাকে আমি হচ্ছে এক জায়গায় রাখছি, যে এটা হচ্ছে 2020 সালে, তো 20 সাল তো শেষ, এখন 21 সাল বলতেছি, যে 21 সালে ডাটাবেস, কার ডাটাবেস, আইসিটি ডাটাবেস। কারণ আপনারা অন্যান্য সার্ভিস আছে, অন্যান্য সার্ভিসে আবার অন্যান্য স্টুডেন্টের ইনফরমেশন আমাদেরকে রাখতে হচ্ছে। তো এখানে দেখেন যে ডাটাবেস জিনিসটা বুঝতে পারছেন কিনা। আপনাদের একটা পরিপূর্ণ ডাটাবেস আছে, তার মানে ডাটাবেসটা কখন ক্রিয়েট হচ্ছে, আপনাদের প্রত্যেকটা ব্যাচের ইনফরমেশন গুলো যখন একত্র করলাম তখন এটা একটা ডাটাবেস। কার ডাটাবেস, আইসিটি স্টুডেন্টদের ডাটাবেস, ঠিক আছে? তাই প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা যায়। এখন একটা কথা বলি, তার আগে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হলে এখানে আর কয়েকটা জিনিস বোঝা দরকার। ডাটাবেস সৃজন মানে তৈরি করা আর কি, যেটা হ্যাঁ, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো কিছুর সাথে বলা যায় কানেকশন করা। হ্যাঁ, ইন্টারোগেশন বা ইন্টিগ্রেশন বা কানেকশন করে ইন্ট্রোডিউস করা, এই বিষয়টা। ডাটাবেস রক্ষণাবেক্ষণ করা, তার মানে এটা হচ্ছে আমি ডাটাবেস তৈরি করছি, এখন তো এটা ম্যানেজমেন্ট করতে হবে, তাই না? কাউকে এসএমএস পাঠালে এসএমএস পাঠালাম, বেতন দিছে কিনা এই জিনিসটা চেক করলাম, কত মাসে বেতন দিছে এটা চেক করলাম। মানে এই এজ এ বিজনেস হিসেবে চিন্তা করলে আমার প্রত্যেকটা জিনিস আমার ছাড়া রাখতে হচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখেন যে এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আচ্ছা তার আগে একটা প্রশ্ন আসে আমাদের প্রায় সময়, ডিবিএমএস কি? এটা হচ্ছে বা আমরা ইংলিশে এইভাবে দেখি যে ডিবিএমএস কি। এটা কিন্তু পূর্ণরূপ পরীক্ষা মাসবে পরীক্ষা আসে, যেটা বলেছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সংজ্ঞাটা এখানে বলা আছে মনে হয়, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য
এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম সমষ্টি। এটাকে একটু গুছিয়ে বলি আমি, প্রোগ্রাম মানে সহজ কথা হচ্ছে একটা সফটওয়্যার। ডিবিএমএস মানে কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেম মানে কি? সফটওয়্যার। সহজ কথা যদি আমার মতো করে আমি বলি, যে সফটওয়্যার দ্বারা ডাটাবেসকে ডাটাবেসকে ডাটাবেস তৈরি করা, তারপরে হচ্ছে উক্ত ডাটাবেসে তথ্যগুলা সংরক্ষণ করা, এডিট করা, ডিলিট করা, মানে এই কাজগুলা সম্পাদন করা হয়। কারণ ডাটাবেস তৈরি করলে তো এগুলা করতে হয়। আপনার নামে আমি আইসিটি নামে হচ্ছে আমি একটা ডাটাবেস তৈরি করলাম, আইসিটি স্টুডেন্টস নামে একটা ডাটাবেস তৈরি করলাম। ওইখানে হচ্ছে আমি আলাদা আলাদা টেবিল তৈরি করলাম, মানে প্রত্যেকটা বেচের জন্য আলাদা আলাদা টেবিল, ওই টেবিলে প্রত্যেকটা স্টুডেন্ট ইনফরমেশন রাখতেছি। তাহলে এই যে টেবিল তৈরি করতেছি, তথ্যগুলা রাখতেছি, তারপরে হুট করে কোন একটা স্টুডেন্টের ফোন নাম্বার দরকার, যে ওনাকে ফোন দিতে হবে কোন একটা দরকারে, তাহলে এখান থেকে তথ্যটা খুঁজে বের করতে হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা কাজ একটা সফটওয়্যার দ্বারা তো করা হচ্ছে, তাই না? তাহলে এই সফটওয়্যার দিয়ে এটা কি করা হচ্ছে? ম্যানেজমেন্ট করা হচ্ছে। তাহলে যে সফটওয়্যার দ্বারা এই তথ্যের এই ঘটনাগুলো যে বললাম, এই কাজগুলো করা হয় যে সফটওয়্যার দ্বারা, সেটিকে বলা হয় ডিভিএমএস, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সফটওয়্যার। যে সফটওয়্যার দ্বারা ডাটা বেস তৈরি করা, রক্ষণাবেক্ষণ করা হয়, সেই সফটওয়্যারকে আমরা সহজভাবে বলতে পারি যে ডিভিএমএস। এবং ডিভিএমএস এর প্রধান তিনটি কাজ থাকে: সৃজন করা মানে তৈরি করা, ইন্টারগ্রেশন করা মানে হচ্ছে কোন ডাটার সাথে কোন ডাটার সম্পর্ক, মানে কোনটার সাথে কোনটা কানেক্ট থাকবে, এটা মানে করে দেওয়া আর কি। আর তারপর হচ্ছে যে আমি কোনো স্টুডেন্ট ইনফরমেশন ডিলিট করে দিচ্ছি, আবার নতুন ইনসার্ট করতেছি, এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। ঠিক আছে? তো যাই হোক, তো এখন এই যে কথাগুলো বলতেছি, এগুলো তৈরি করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন হচ্ছে ওরাকল সফটওয়্যার আছে, মাইস্কুয়েল সফটওয়্যার আছে, তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস আছে। তো এখানে দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আসলে মূলত মাইক্রোসফট অ্যাক্সেসটা হচ্ছে ভিজুয়াল মোড, মানে হচ্ছে এটা হচ্ছে কোডিং করতে হয় না, আপনার কি দরকার না দরকার যা হচ্ছে ম্যানুয়ালি ক্লিক করে করে আপনি কাজ করতে পারবেন, এটা মাইক্রোসফট অ্যাক্সেস এর কাজ। আর ওরাকল আর হচ্ছে মাইস্কুয়েলটা হচ্ছে কিছুটা প্রোগ্রামিং এর মতো, এখানে প্রোগ্রামিং ছাড়াও এখন ভিজুয়াল ফরম্যাটও আছে, আবার কোডিং সিস্টেমও আছে। ঠিক আছে? সো ওরাকল এবং মাইস্কুয়েল আপনি কোডিং ফরম্যাটেও কাজ করতে পারবেন, তার মানে কোডিং ফরম্যাটে কাজ করার জন্য এই দুইটা। আর এখন ভিজুয়াল ফরম্যাট হিসেবে বোঝানোর জন্য হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো আপনাদের দুইটাই দেখাবো আমি, ওরাকল দেখাবো না, কারণ ওরাকল আপনাদের এই নিয়ে কোনো প্রশ্ন আসে না। মাইস্কুয়েল আসলে ডাটাবেস প্রায় কোডিং সিস্টেমেটিকটা প্রায় সেম টু সেমই, হ্যাঁ। সো আপনাদের মাইস্কুয়েল আর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসটা দেখাবো, মাইক্রোসফট অ্যাক্সেসটা দেখাবো জাস্ট হচ্ছে আইডিয়ার জন্য। পরীক্ষায় পড়বে মাইস্কুয়েল থেকে, ঠিক আছে? রচনামূলক প্রশ্নে 3 থেকে 4 মার্ক মাইস্কুয়েল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমরা বুঝলাম ডিবিএমএস কি, মানে যে টপিকটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করতেছি সেটা হচ্ছে ডাটাবেস। শুধু ডাটাবেস না, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, আমার একটা ভুল হয়ে গেছে, বহুত বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ডাটা বুঝাইছি, ইনফরমেশন বুঝাইছি, কিন্তু ডাটাবেস আর বুঝাই নাই। আচ্ছা, সো ডাটা মানে কি, উপাত্ত। উপাত্ত। বেস মানে কি? বেস মানে সংরক্ষণের সমাবেশ। সমাবেশ। আর কি আছে? সংরক্ষণ বা হচ্ছে মানে সহজ কথা একত্র করা, তাই না? আচ্ছা, তাহলে আমরা যখন একাধিক তথ্য একত্র হচ্ছে, তাই না, একাধিক ডাটা যখন একত্র হচ্ছে তখন আমরা কি হচ্ছে? ইনফরমেশন। তার মানে ডাটাবেসটা সেম জিনিস। ডাটা বেস। স্যার কথাটা একটু আবার বুঝেন। তথ্যের ক্ষুদ্রতম একক কি বলতেছি আমরা? ডাটা। তথ্যের ক্ষুদ্রতম একক বলতেছি ডাটা। তাহলে কি বলি আমরা, যে একাধিক ডাটা সমন্বয়ে গঠিত হচ্ছে কি? ইনফরমেশন। আর একাধিক ইনফরমেশনে সমন্বয়ে গঠিত হচ্ছে ডাটাবেস। কারণ ডাটা মানে হচ্ছে উপাত্ত, আর একাধিক উপাত্ত যখন একত্র হচ্ছে সবগুলো, এই জন্য আমরা একত্র করতেছি, এটাকে কি বলতেছি আমরা? সমাবেশ হচ্ছে না? তো সমাবেশ হওয়ার পরেই তো আমার মূলত ডাটাবেসটা ক্রিয়েট হচ্ছে। স্যার বুঝতে পারছি কিনা বিষয়টা? জি স্যার। জি স্যার। এখানে অনেকগুলো কনফিউশনের বিষয় আছে, তো এই জন্য আপনাদের বারবার প্রশ্ন করি, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে কি কি করা যায় একটু আমরা বলি। আজকে বেশি টাইম দিব না আপনাদের, মোটামুটি অনেক টাইম হয়েও গেছে, বাট এটার পরে আর বুঝাবো না, কারণ মাথায় আপনাদের থাকবে না। ঠিক আছে? অনেক বক বক করছি তো, মাথায় বেশিক্ষণ থাকবে না এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো একটু পার্ট করে আজকে শেষ করবো। তো ডিবিএমএস এর প্রাথমিক কাজ মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো, মানে এটা দিয়ে কি করা হয় বা কেন তৈরি করবেন বা এটা কি কাজে লাগে, এই বিষয়গুলো আর কি মতো। তো প্রয়োজন অনুসারে ডাটাবেস তৈরি করা,
তার মানে হচ্ছে দেখেন এই যে ক্রনিকো নেটওয়ার্কে আইসিটি স্টুডেন্টের জন্য ডাটাবেস তৈরি করার দরকার আছে না নাই? দরকার আছে, এটা আমার প্রয়োজন, এর জন্য হচ্ছে আমি ডাটাবেস তৈরি করলাম, এই যে হচ্ছে আইসিটি স্টুডেন্টস নামে। এটা একটা বিষয়। তারপর নতুন ডেটা এবং রেকর্ড অন্তর্ভুক্ত করা। তো আমাদের সফটওয়্যারে কি করছি, আমাদের একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, আপনাদের ডাটাগুলো হচ্ছে আমরা ম্যানেজমেন্ট করি। অলরেডি আপনারা দেখছেন, যেমন আপনারা যখন বেতন দিতে যাইতেন আপনাদের একটা রিসিপ্ট দেওয়া হতো, আগে কম্পিউটার আমরা এন্ট্রি করতাম, তারপর হচ্ছে প্রিন্ট করতাম। বা আজকে ক্লাস বন্ধ, এটা কিন্তু আপনাদের এখানে যাইতো। বা হচ্ছে কারো বার্থডে থাকে, বার্থডে উইশ হতো। তো করোনা কালীনে আমাদের ইয়ের মেসেজের ক্রেডিট শেষ হয়ে গেছে, যার ফলে হচ্ছে এখন মেসেজ যাচ্ছে না। কিন্তু যখন ক্রেডিটটা ফুল থাকে আপনাদের সময়, তখন দেখতেন যে আপনাদের কাছে কিন্তু এসএমএস ও চলে যেত। তাহলে আপনাদের হ্যাপি বার্থডে আর মানে বার্থডে আজকে, সেটা আমরা কিভাবে জানতাম? সেটা হচ্ছে আপনাদের তথ্যগুলো হচ্ছে আমরা আগে নিয়ে নিতাম এবং ডাটাবেস এর ভিতরে আমরা প্রোগ্রাম করে রাখছি যে যার ডেটের সাথে ডেট ম্যাচিং হবে, মানে এই বিষয়টা, মানে আজকে ডেটের সাথে যে ম্যাচ হলেই তাকে আজকে উইশ করবে এজ এ বার্থডে হিসাবে, মানে একটা নির্দিষ্ট মেসেজ সেট করে দিছি, ওই মেসেজে মেসেজ গুলো যাচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমি করতে পারছি। এবং এটা আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা ডাটাবেস তৈরি করলে আমরা এই কাজগুলো করতে পারবো, বা ইন ফিউচারে এই তথ্যগুলো আমাদের কাজে লাগতে পারে। তো সেই উপর ভিত্তি করে আমরা একটা ডাটাবেস তৈরি করছি। তো ডাটাবেসে কি করতেছি, নতুন ডেটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করতেছি, তাই না? তো নতুন ডেটা কি আমরা তো বুঝতেছেন, তার মানে সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের আপনার নাম, আপনার যে বাকি ইনফরমেশন গুলো, মানে এগুলো কি এক একটা রেকর্ড, তাই না? তো রেকর্ড গুলো আমরা অন্তর্ভুক্ত করতে পারতেছি। তারপর ডেটা বানান ভুল, অনেক সময় এসে বলছেন স্যার আমার তো বেতন দিছি এসএমএস জানা, বা স্যার আমার তো ইয়ে হয়েছে কি বলে ক্লাস বন্ধ হয়েছেন, বাট আমার এখান থেকে এসএমএস আসে। পরে আমরা দেখলাম যে আপনি ফোন নাম্বার ভুল দিয়েছেন, এখন এটা তো আমার এডিট করতে হবে, তাই না? তাহলে ডেটা বানান ভুল, তারপর সংখ্যার ভুল, অনুসন্ধান এবং সংশোধন করা। হ্যাঁ, তাহলে আমরা কি এতজন স্টুডেন্ট কাছ থেকে কি একজন একজন করে বের করতে পারবো? তাহলে আপনার নামটা লিখে সার্চ করছি, বা আমাদের প্রেজেন্ট শিটে আপনাদের একটা আইডি নাম্বার আসলো, আইডি নাম্বার লিখে সার্চ দিতে পর আপনি ইনফরমেশন পেয়ে গেছেন। তো এই কাজগুলো করতে পারছি। প্রয়োজনীয় ডাটা বা রেকর্ড বাদ দেওয়া, দেখা গেল প্রথম অবস্থায় 20-22 জন স্টুডেন্ট আছে, কিন্তু পরে দেখা গেল যে মাত্র থাকে 16 থেকে 17 জন বা 18 জন। তো যারা আসতেছে না কন্টিনিউ, তাদেরকে তো রাখার দরকার নেই। হ্যাঁ, কারণ হচ্ছে এসএমএস পাঠালে তো তাদের কাছেও যায়, তো তাদেরও বিরক্তি, আমাদেরও খরচ বাড়তেছে। তো এর জন্য আমরা কি করি, অনেক সময় হচ্ছে ডিলিট করে দিই, তাই না? তো নির্দিষ্ট ওই টেবিল থেকে ডাটাটা রেকর্ড করে ডিলিট করে দিই, তাই না? তো প্রয়োজনীয় ডাটা আমার ইচ্ছা করলে আমি কি করতে পারতেছি, রেকর্ড গুলা বাদও দিতে পারছি। তার মানে একটা স্টুডেন্টের পরিপূর্ণ মানে পরস্পর সম্পর্কযুক্ত ডাটাটা বাদ দেওয়াই তো রেকর্ড, তাই না? আচ্ছা, তারপর নির্দিষ্ট রেকর্ড সার্চিং বা অনুসন্ধান, মানে একজন আয়সা বললো স্যার মাসাবির নাম্বারটা তো দরকার, ও তো আমার কাছে একটা খাতা দিয়ে গেছে, উনি তো আসতেছেন, আমি কি করবো? তখন মাসাবি নাম লিখে সার্চ করলাম, যত মাসাবি আছে সব মাসাবি পেয়ে গেলাম। তো এখন ওইখানে ওনাকে, উনি যে সে ব্যক্তি, এটা নির্দিষ্ট করার জন্য কি করলাম, দেখলাম যে আহ কে কোন বেচে পড়ে, তারপর হচ্ছে কটার সময় পরে, কি কি বারে পরে, ওইটার উপর ভিত্তি করে আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে ওই মাসাবি যে মাসাবিকে উনি করতেছে, এরকম আর কি। তো ডাটা কোয়েরি করে এই যে কাজটা করলাম, এটা হচ্ছে কোয়েরি। এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে কোয়েরি কি। হ্যাঁ, কোয়েরি মানে হচ্ছে ডাটাবেস থেকে নির্দিষ্ট কোনো তথ্যের খুঁজে বের করা যে প্রক্রিয়া, সেটা হচ্ছে কোয়েরি। সেটা শর্ত সাপেক্ষ হতে পারে, সাধারণত শর্ত সাপেক্ষে আমরা কোয়েরি করি। যেমন একটা উদাহরণ, আমরা আগে মাসাবি লিখে সার্চ করছি, কিন্তু আমরা যদি এভাবে লিখতাম যে আহ, আমি নেম হবে মাসাবি, ব্যাচ হবে, ব্যাচ নাম্বার হবে 26, বা এরকম, বা আমি যখন ব্যাচও জানি না, আমি জাস্ট টাইমটা জানি, যে তাহলে আমাকে সেই মাসাবি তথ্যই দিবা যে মাসাবি 11 থেকে 12টার দিকে পড়ে, বা হচ্ছে বিকাল 3টা থেকে 4টার দিকে পড়ে। হ্যাঁ, এইভাবে আমি দিলাম। তার মানে এখানে কন্ডিশন, নাম হতে হবে মাসাবি এবং ক্লাস টাইম হতে হবে 3টা থেকে 4টা। তাহলে লিখে সার্চ দিলাম, এই অনুসারে যদি ডাটাবেজে কোনো তথ্য পায় তাহলে আমাকে সে দেখাচ্ছে। তো এটা হচ্ছে কোয়ারি, মানে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডাটাবেস থেকে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করা প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে কোয়েরি করা। হ্যাঁ, এই কাজটা করা যায়। তারপর রিপোর্ট তৈরি বা প্রিন্ট করা, যেমন ইয়ে করলো যে আমার এখানে ইয়ে সিস্টেম আছে যে প্রতিদিন ক্লাস করাচ্ছি, তারপর 2 দিন পর পর পরীক্ষা। হ্যাঁ, আবার প্রত্যেকে কে কত মার্ক পেলো, এগুলো হচ্ছে আমার সফটওয়্যার আমরা এন্ট্রি করতেছি। তো মাস শেষে কার কিরকম অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমরা প্রিন্ট করে করে বের করতে পারছি। বা আমার এখানে যেমন অফিসের কথা চিন্তা করলে, যে বিজনেস হিসাবে আমরা দেখে যে প্রতি মাসে কত টাকা আমাদের আয় আসছে, বা কোন ব্যাচ থেকে কত টাকা আসছে, বা স্যার হিসাবে দেখে যে কোন স্যারের সবচেয়ে আর্নিং বেশি। এই বিষয়গুলো কিন্তু আমরা সফটওয়্যার দ্বারা রিপোর্ট তৈরি করতে পারছি, এবং সেটা কিন্তু সফটওয়্যারটা কিন্তু চালাচ্ছে যে ডাটাবেজের উপর ভিত্তি করে। তো ডাটাবেসটা থাকার কারণে কিন্তু এই রিপোর্ট গুলো তৈরি করতে পারছে, এবং পাশাপাশি সেটাকে প্রিন্ট করার সম্ভব হচ্ছে।
তাহলে সে প্রয়োজন অনুসারে সম্পূর্ণ ডাটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে সাজানো যায়। এখন দেখা গেল যে এখানে সকলের তথ্য স্টুডেন্টের আছে, আমরা এসএসসি এইচএসসি ইনফরমেশন গুলো আমরা রাখলাম। তো আমরা চাচ্ছি যে এসএসসি তে ভালো মার্ক কারা কারা পাইছে তাদের একটা জিপিএ সহকারে আমরা দেখতে পাচ্ছি। সো একটা নির্দিষ্ট ফিল্ড, তাহলে ফিল্ড কোনগুলো, যেমন একটা স্টুডেন্টের নাম, তার বাবার নাম, তার অ্যাড্রেস, সে কোন কলেজে পড়ে, তারপর তার জিপিএ কত ছিল এসএসসি তে, সবগুলো কিন্তু এক একটা ফিল্ড। তো আমি এখন টার্গেট করতেছি জিপিএ ফিল্ডটাকে। আমি বলতেছি যে আমাকে সেই তথ্যগুলোই দেখাও যাদের জিপিএ 5, তাদের তথ্যগুলো আমাকে দেখাও। তাহলে আমার প্রয়োজন কি জিপিএ 5, এবং আমার ফিল্ড হিসাবে নির্বাচন করলাম কাকে, কি জিপিএ ফিল্ডটাকে, এবং ওই ফিল্ডের উপর ভিত্তি করে আমি আমার ডাটাবেস থেকে সকল তথ্য না দেখে শুধুমাত্র জিপিএ 5 ফিল্ড, সরি জিপিএ 5 যারা পাইছে শুধুমাত্র তাদের তথ্যটা আমি দেখতে পাচ্ছি। এটাই আমি দেখছি, এটাই প্রয়োজন অনুসারে সম্পূর্ণ ডাটাবেসকে যে কোনো একটা ফিল্ডের ভিত্তিতে আমি সাজাচ্ছি। যথাসম্ভব ডাটার ডুপ্লিকেশন কমানো, এটা হচ্ছে করা যায়। যেমন হচ্ছে একজন স্টুডেন্ট আইসা দেখা গেল যে 3টা থেকে 4টা বেজে বসছে পড়ছে, কিছুদিন পর দেখা গেল তার টাইমে হচ্ছে না বা কোনো একটা সমস্যার কারণে সে চলে গেল। হ্যাঁ, তাহলে এই ইনফরমেশনটা কিন্তু অলরেডি একটা ডাটাবেসে আছে, সে কোনো ভুলগত কারণে আমরা তাকে ডিলিট করলাম না, 2 দিন পরে সে কি করলো, আরেকটা বেজে আসলো, স্যার আমার এই টাইমিং সম্ভব, সুবিধার জন্য আমি এই বেঁচে পড়ছি। তো এই বেচের জন্য তাকে আবার রেজিস্ট্রেশন করালাম, আবার সবকিছু করলো। তাহলে একই স্টুডেন্ট ইনফরমেশন 2 জায়গায় 2টা। সো এগুলো হচ্ছে ডুপ্লিকেট আছে কিনা, এগুলো এক ক্লিকে বা সিস্টেমেটিক অনুসারে আমরা খুঁজে বের করতে পারি। তাহলে আমার মেমোরির জায়গা কম খাচ্ছে, তারপর হচ্ছে দেখেন খরচের দিকেও কিন্তু আমার সেফটি হচ্ছে, কারণ 2 বেস থেকে ক্লাস বিষয়ক ইনফরমেশন গুলো তার কাছে এসএমএস যাচ্ছে এবং এসএমএস জন্য আমার কস্ট কাটতেছে কিন্তু। হ্যাঁ, তো এই খরচের দিকে বাঁচতেছি বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার জন্য কিন্তু হেল্পফুল হচ্ছে। তাহলে প্রয়োজনে সম্পূর্ণ ডাটাবেস বা ডাটাবেজের অংশ বিশেষ প্রিন্ট করা। যেমন আমি চাচ্ছি, যেমন আপনাদের প্রেজেন্টের ক্ষেত্রে দেখবেন যে আমরা প্রিন্ট করে করে আনি, তাহলে প্রত্যেক ব্যাচে কে কে আছে প্রত্যেক ব্যাচের জন্য আমি আলাদা আলাদা প্রিন্ট করতে পারছি। এই কাজটা করা যাচ্ছে, ডাটাবেস হালনাগাদ বা আপডেট করা। এটা মানে বিষয়টা হচ্ছে আপডেট করা মানে কি, যেমন ধরেন অনেকে আছে না যে 26 নম্বর বেস থেকে 24 নম্বর বেসে যায়, 24 নম্বর বেস থেকে 23 নম্বর বেসে যায়, তা আমরা কি করি তখন ট্রান্সফার করে করে জাস্ট ওইখানে পাঠাই দিই। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আপডেট। এই হচ্ছে বিষয়গুলো। আমি জানি যে এই জিনিসগুলো যা পড়ছেন এগুলো ভুলে গেছে, ভিডিওটা যখন আবার রিভিশন করবেন না তখন হচ্ছে আপনাদের হেল্পফুল হবে। এবং আমার মনে হয় ডাটাবেস ম্যানেজমেন্ট যে বিষয়টা আমি যদি আপনাদের সামনাসামনিও পড়াইতাম, এটা বাসায় গিয়ে মানে মন থাকবে না। তো ভিডিওটা হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় এটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। এটা আবার একটু রিভাইজ করলে একদম মুখস্থ হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তো আজকে আর বক বক বাড়াবো না, আমার মনে হয় এতটুকুই আপনাদের জন্য এনাফ, এবং এতটুকুই আপনারা বোরিং ফিল করতেছেন। এমনিতে তো অনলাইন ক্লাস, অনেকে অনলাইন ক্লাসটা চয়েস করেন না, তো সেক্ষেত্রে মিলে আর কি আজকে আর বাড়াচ্ছি না। হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলেন, প্রশ্নগুলো শেষ করে তারপর ক্লাস শেষ করবো।